প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আবু আলম শহীদ খান, আপনাকে যে প্রশ্নটা করি, যেহেতু আমি সাংবাদিক, এই বিভিন্ন সকালবেলা হাঁটতে গেলাম ধরেন, এই বিভিন্ন যে ভাই দেশের কি অবস্থা, মানে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, তো এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। তা আপনার কাছে একটু জানতে চাই, এই জনগণের এই প্রশ্নের কি উত্তর? না, এই প্রশ্নের উত্তর আপনি যেমন দিতে পারেন না, সেরকম আমিও হয়তো দিতে পারি না। তো জনগণ একটা ইয়ার মধ্যে আছে যে কি হচ্ছে, কিন্তু জানতে পারছে না কিছু। তার মধ্যে কিছু কিছু জিনিস হয়। মূলত জনগণ মানে রাজনৈতিক বিষয়টা নিয়ে বেশি উৎসাহী, কারণ দেশের মানুষের অন্য সমস্যাও আছে, সেগুলো তো আলোচনা হয়। কিন্তু যখন বলে যে দেশে কি হচ্ছে, ওটা সম্ভবত একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জানতে চান মানুষেরা, যে দেশে কি একটা নির্বাচন হবে কি না, সংস্কার হবে কি না, সংস্কার হলে কতটুকু সংস্কার হবে, নির্বাচন কোন সময় হতে পারে, ডিসেম্বর, মার্চ, এপ্রিল, ঈদের আগে, ঈদের পরে, আপনার জুলাই, জুন, এইরকম সময়ে সীমা নিয়ে আলাপ আলোচনা হয়। সবাই মোটামুটি একটা ইয়ার মধ্যে আছে, আস্থার সংকটে কিংবা অবিশ্বাসের দোলাচলে, অথবা কি হবে এটা বুঝতে পারছে না। সেই কারণে এই আস্থার সংকট, অবিশ্বাস আছে মানুষের মনে। এগুলো কেন তৈরি হয়? একটা হতে পারে সরকারের বক্তব্য একরকম, রাজনৈতিক দলগুলো ধরেন এক এক রাজনৈতিক দল এক এক রকম বক্তব্য দেয়। তো সেক্ষেত্রে এই জায়গাটা, এই তো একটা অবিশ্বাস বা একটা অনাস্থার পরিবেশ তৈরি হয়। না, এটা সরকারের কারণে বেশি হয়, মানে সবসময়। আসলে সরকারে যারা থাকেন তারা যা যা বক্তব্য দেন, তারা যেসব কাজ করেন, ওগুলোই কিন্তু এইসব ক্ষোভ, দুঃখ, বেদনা, অবিশ্বাস এগুলোর জন্ম দেয়। এখন আপনি সরকারের বক্তব্যের কথা যখন দেখবেন, যে সরকারের উপদেষ্টা, সরকারের প্রধান উপদেষ্টা যা বলছেন, ডক্টর ইউনূস যেভাবে বলছেন, সেই জিনিসটাই সকলেই বলা দরকার ছিল। যে হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে কম সংস্কার হলে ডিসেম্বর, আর যদি একটু বেশি সংস্কার হয় তাহলে জুন। সেটাতে যদি থাকতেন তাহলে মানে এটাতে জনগণ ভাবতো যে না, এটাই সরকার এক কথা বলছে। তখন আপনি দেখবেন যে কেউ এই কথা বলে, সেই কথা বলে। আবার ডক্টর ইউনূস সাহেবের যে প্রেস উইং আছে, সেখানে যখন একটা বিষয় আলোচনার পর বলা হয় যে না, মোটামুটি ডিসেম্বরেই নির্বাচন হয়ে যাচ্ছে, তখন দেখা গেল যে ওইটা আবার 2 ঘন্টা পরে পরিবর্তন হয়ে মার্চ, আবার মার্চটা মুছে যে জুন। মানে এইসব কারণে এবং অন্যান্য উপদেষ্টার বক্তব্যের কারণে একটা সন্দেহ, অবিশ্বাস সৃষ্টি হয়। তার মধ্যে একজন উপদেষ্টা বললেন যে জনগণ তাদেরকে নাকি 5 বছরের জন্য চান, এবং এটা নিয়ে আবার ফেসবুকে লেখালেখি হলো। ওই যে বট বাহিনী নেমে গেল, বা ফেসবুকে আমরা বুস্টিং করতে থাকলাম, যাদের পছন্দ তারা বুস্টিং করতে শুরু করলো যে না, এই সরকার 5 বছর থাকতে হবে। তো আপনি যখন নির্বাচনের কথা বলেন যে এই বছরের ডিসেম্বর, আবার যখন বলেন যে এই সরকার 5 বছর থাকতে হবে, আবার যখন বলেন যে না, নির্বাচন ডিসেম্বরে না জুনে হবে, আবার যখন বলেন যে মার্চেও হতে পারে, এপ্রিলেও হতে পারে, তখন তো তাহলে একটা পরিষ্কার বক্তব্য পাওয়া যাচ্ছে না। সে কারণে আমার মনে হয় যে এই বিষয়ে, নির্বাচন বিষয়ে একটা পরিষ্কার বক্তব্য আসতে পারে। আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে, ইউনূস সরকার 5 বছর থাকবে, এই যে এরকম একটা আলোচনা আছে, থাকুক 5 বছর, 5 বছর থাকতেই পারে তারা, কিন্তু থাকার জন্য তাদেরকে তো পদ্ধতিতে আসতে হবে, থাকার জন্য তাদেরকে একটা নির্বাচনে যেতে হবে। ইউনূস সরকার যদি এত ভালো সরকার হয়, এত পপুলার সরকার হয়, এবং তারা যদি 5 বছর বা 4 বছর ক্ষমতা থাকতে চান, ওই যে আপনার যখন সংস্কার হবে, যদি মেয়াদ 4 বছর হয়, ইউনূস সাহেব একটা রাজনৈতিক দল করতে পারেন, ওই দলের উনি প্রধান হতে পারেন, এবং সেই রাজনৈতিক দল জনগণের কাছে ম্যান্ডেটের জন্য যেতে পারে, তার একটা মার্কা থাকতে পারে। এবং ইউনূস সাহেবের পপুলারিটির ব্যাপারে যখন আমি লোকজনের সাথে কথা বলি, সাধারণ মানুষ ইউনূস সাহেবকে অনেকেই পছন্দ করেন। আবার রাজনৈতিক দলের বাইরে, মানে বিএনপির বাইরে অন্যান্য যে রাজনৈতিক দল, তাদের কাছে তো খুব পপুলার। এনসিপিতেও মনে করে ইউনূস সাহেব সবচেয়ে পপুলার ব্যক্তি। সুতরাং এই পপুলার ব্যক্তিকে যদি আপনি দেশের কাজে লাগাতে চান, সংস্কারের কাজে লাগাতে চান, যেহেতু উনি 8 মাস মোটামুটি সুস্থভাবেই কিন্তু দেশ পরিচালনায় তার কাজকর্ম করে যাচ্ছেন, কি করছেন না করছেন এটা নিয়ে আলাপ আলোচনা, সমালোচনা হতে পারে। তো সুতরাং তাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, কেউ এগিয়ে যেতে পারেন, একটা ভোট হতে পারে, ভোটে উনি আসলেন এবং তারপরে মানুষ তাকে নির্বাচিত করতে পারে, যেটা করে সেটা পদ্ধতিগতভাবে যান। সোহরাব হাসান, আপনি তো নিয়মিত কলাম লেখেন এবং এই মানুষের চিন্তা চেতনা, মানুষের কথাগুলোই আপনি সুন্দর করে বিশ্লেষণ করেন। এই বিষয়ে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই, যে আসলে কি হচ্ছে। এই যে কথাগুলো শহীদ খানও বললেন, যে মানুষের মধ্যে তো
এই জানার আকাঙ্ক্ষা, একটা স্বস্তি চাই আসলে। ধন্যবাদ আপনাকে এবং বন্ধু আবু আলম শহীদ খানকে শুভেচ্ছা। মানে প্রশ্নটা কেন আসে? প্রশ্নটা আসে যখন তার মনের ভেতর যে একটা আকুতি বা আকাঙ্ক্ষা, একটা প্রত্যাশা, সেটা পূরণ হয় না তখনই। পরিষ্কার কোনো ধারণা যখন গত বছর এই আগস্টে যখন এই সরকার দায়িত্ব নেয়, তারপর 2-3 মাসে কিন্তু এসব প্রশ্ন আসেনি। সরকার কি করছে, কতটা পারছে, আদৌ পারছে কিনা, এই প্রশ্নটা আসলে সরকারের অনেকগুলো ব্যর্থতার কারণে। এখনও যেটি আবু আলম শহীদ খান বললেন যে সরকার নির্বাচনের ব্যাপারে কোনো একটা স্পষ্ট অবস্থান নিচ্ছে না, এটার মধ্যে মানুষের মধ্যে সংশয়, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে সাধারণ মানুষকে চায় নিত্যপণ্যের দাম কমবে, চালের দাম কমবে, ডালের দাম কমবে, ভোজ্য তেলের দাম কমবে। আর যারা রাস্তায় নামে তারা চায় যে জ্বালানির দাম কমবে, ঘরে যারা রান্না করে তারা চায় যে সিএনজির দাম কমবে, মানে এলএনজির দাম কমবে, আপনার গ্যাসের দাম কমবে। কিন্তু সবগুলোই তো পারছে। রোজায় একটু স্বস্তি ছিল মানুষের মধ্যে, এবং সেটা প্রধানত সবজি এবং রোজার যে আনুষঙ্গিক যে উপাদানগুলো, আর সেক্ষেত্রে মানুষের কিন্তু প্রশ্নটা কম ছিল। ভাবছিল যে রোজার পর বোধহয় আমরা একটা স্বস্তির দিকে যাব। কিন্তু নতুন করে আবার নিত্যপণ্যের দাম বাড়তেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ব্যাপারে কেউ একমত নয়। মানে একদল যা বলে অন্য দল তার বিরোধিতা করে অথবা তার সমালোচনা করে, কিন্তু তারা নিজেরা কি করবে সেটা কেউ বলছে না। বিএনপি সবচেয়ে বড় দল, সেই 31 দফায় আছে, কিন্তু 31 দফার পর কিন্তু বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে। 31 দফা দেওয়া হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্যেই, মানে রাজনৈতিকভাবে এবং গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে। সে কারণেই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা, দ্বিকক্ষ বিশিষ্ট এই। কিন্তু এরপর বিএনপির কী কর্মসূচি, কী চিন্তা, কী রাজনৈতিক এই যে পরিবর্তনের পর, বিশেষ করে তরুণদের, যে তরুণরা এই আন্দোলন করেছে, মানে সেটা শুধু বৈষম্যবিরোধী ছাত্র না, যে সাধারণ মানুষ তাদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর খুব ভাবনা আছে বলে মনে হয় না। সুতরাং মানুষ মনে করে এখন রাজনৈতিক দলগুলো কিছু করবে না। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রতি অগাধ বিশ্বাস ছিল, আস্থা ছিল, এখন মনে করে যে তারাও কিছু করতে পারছে না। তারপর যেই হতাশা থেকেই আসে যে কতদিন থাকবে, কিভাবে থাকবে, যেটা আবু শহীদ খান বললেন। কিন্তু এই সরকারের প্রথম তো অঙ্গীকার হচ্ছে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথটা উন্মুক্ত করবে। তো এই সরকার যদি থাকতে চায় 5 বছর নির্বাচন করে, সেটা কিন্তু মানুষ সেই এরশাদ এবং জিয়াউর রহমানের আমলের যে নির্বাচন ক্ষমতায় থেকে সে কথাই মনে করবে। আমি মনে করি যে সেটি অন্তত ডক্টর ইউনূসের জন্য খুব ভালো হবে বলে মনে হয় না। ক্ষমতায় থেকে আসলে সেটা তো না, ওনারা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে নির্বাচন করতে পারেন উনি, এবং সেটা করতে পারে, সেটা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কোর্টে এখন বিবেচনাধীন না। এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে দিয়ে পুরো এই সরকারের যারা আছেন সবাই মিলে একটা রাজনৈতিক দল করতে পারে, এমনকি এনসিপিতেও তারা যোগ দিতে পারে। এনসিপির নেতৃত্ব নিতে পারে, যদিও এনসিপিতে আবার 40-এর উপরে কাউকে নিচ্ছেন না ওনারা। এটা হলো 40-এর উপরে যাদের ভোট আছে তারা ভোট নেবেন, তো ভোট নেবে, কিন্তু 40-এর উপরে নেতা নেবে, ভাবে হতে হবে। আবু আলম শহীদ খান, একটা আপনি যেহেতু দীর্ঘদিন প্রশাসন ছিলেন, সাবেক সচিব, একটা এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর যে মানে অভিযোগ যে প্রশাসন এখনো আগের সেই শেখ হাসিনার বা ফ্যাসিস্ট সরকারের দোসরদেরকে দিয়ে প্রশাসন এখনো চলছে, যার জন্য অনেক কিছু ডেলিভার করা যাচ্ছে না। এটা রাজনৈতিক দলকে বিভিন্ন সময় শুনবেন। এটা আসলে একটা যখন প্রশাসন হয়তো দলীয় লোকজন বা তাদের আগে সরকার থাকতে পারে বা ছিল, কিন্তু একটা প্রশাসনকে আসলে নিউট্রাল পজিশনে কি নেওয়া যায়, বা এখন কি হচ্ছে আসলে, এরকম অভিযোগগুলো কেন আসে? প্রথমত যে কথাটা বলা হচ্ছে ওটা খুব রাজনৈতিক সরলীকরণ। ঠিক আছে, আমরা একটু 71 সালে যাই। 71 সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সবাই তো আর মুক্তিযুদ্ধে যোগ দেয়নি। যারা বর্ডার ডিস্ট্রিক্টে ছিলেন এবং যারা মনে করেছেন তাদের মুক্তিযুদ্ধে যোগ দেওয়া উচিত, তারা ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। তো যখন তারা ফিরে আসলেন তখন তো সেই প্রশাসন, যে প্রশাসনটা ছিল পাকিস্তান আমলের প্রশাসন, সেই প্রশাসন দিয়েই তো দেশটা চালাতে হয়েছে।
কি করেন, নেতৃত্ব কারা দিচ্ছে সেটা উপরে নির্ভর করে। আপনার 90 সালের গণ অভ্যুত্থানের পরে যে এরশাদ সাহেব যখন রিজাইন করলেন, তো এরশাদ সাহেবের সময় 8 বছর ছিলেন না উনি? তো এরশাদ সাহেবের সময় 4-5টা বড় বড় ব্যাচ, যদি প্রশাসনের কথা বলি যে 82 স্পেশাল ব্যাচ 650 জন ম্যাজিস্ট্রেট, 84-এ 450 জন, 85-এ 550 জন, প্রায় 1650 জন ম্যাজিস্ট্রেট অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিয়োগ করা হলো, এবং যারা সবাই ফিল্ড প্রশাসনে ছিলেন। এবং তিনি তো সমস্ত পদোন্নতি, দুইটা বেতন স্কেল দিয়েছেন, এই যে ভাতা টাতা বৃদ্ধি করেছেন, খুবই পপুলার কতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন প্রশাসনের পক্ষে। তো 90 সালের পরে 91 সালে যখন জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন হলো, তখন কয়জনকে আপনি দেখেছেন যে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে? খুব কম সংখ্যক সরিয়ে দেওয়া হয়েছে। কতগুলো কষ্টে হয়তো ডিসিএসপিদেরকে কিছু বদলি করা হয়েছে, এখান থেকে ওখানে, এখান থেকে সেখানে। এরপরও 96 সালে চিন্তা করেন, একই প্রশাসন, যে প্রশাসন 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা করেছিল, সেই প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি, তাদেরকে দিয়েই আপনার 12 জনের নির্বাচন হয়েছে, ভালো নির্বাচন হয়েছে। 2001-এ লতিফুর রহমান সাহেব 10-12 জন সচিব বদলি করেছিলেন, এরপরে মাঠ পর্যায়ে কিছু রদল বদল হয়েছে। এখন আপনি এইভাবে যদি চিন্তা করেন যে ফ্যাসিবাদের দোষর সব জায়গায় বসে আছে, যেহেতু তারা 15 বছর, তাদের মেয়াদকালটা একটু বেশি, 8 বছরের জায়গায় 15 বছর, জাস্ট ডাবল বলেন, এর সাথে তুলনায় বেশি। তো এই সময়কালে প্রশাসনে নিয়োগ হয়েছে। আপনি যদি এখনও তাকান, প্রশাসনের লোকজন তো 30-35 বছর চাকরি করে, তো 35 ইয়ার্স যদি চাকরি করে, তো 35 ইয়ার্স ব্যাক করেন, 25 থেকে 35 বিয়োগ করেন, তাহলে কত থাকে? তাহলে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 2001 সালে, তখনও নিয়োগ হয়েছে, তখনও পদোন্নতি হয়েছে, তারাও এখনও প্রশাসনে আছেন। সুতরাং আপনি ওই যে ফ্যাসিবাদের দোষর আছে, এই জন্য কিছু করতে পারতেছে না, এই কথাটা খুব রেটরিকের মতো শোনায়, এবং এটা গ্রহণযোগ্য না। আর দায়টা হলো অন্তর্বর্তীকালীন সরকারের। ওনারা যা বলছে ওনাদের রাজনৈতিক বক্তব্য বলুক, দায়টা অন্তর্বর্তীকালীন সরকারের, যে গত 8 মাসের মধ্যে তারা প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারিকে নেতৃত্ব দিতে পারছে না। তাদের নেতৃত্ব দেওয়ার ব্যাপার আছে। যদি আপনি ঠিকমতো নেতৃত্ব দিতে পারেন, অবশ্যই আপনি তাদের কাছে কাজ আদায় করতে পারবেন, অবশ্যই তাদের কাজে লাগাতে পারবেন। আপনি প্রশাসনে আপনার যে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচন, যখন আমি স্থানীয় সরকার সচিব ছিলাম, কতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, তখন তো একদম শেখ হাসিনার প্রশাসন। আমাকে অনেকে মনে করেন যে আমি শেখ হাসিনার একদম খুবই প্রিয় একজন সচিব। তো সেই 5টা নির্বাচনে তো তার যে মনোনীত প্রার্থী, নৌকামার্কা প্রার্থী, বিপুল ভোটে পরাজিত হয়েছেন বিএনপি প্রার্থীর কাছে। তো সুতরাং প্রশাসনে কাউকে আপনি যাই টেক দেবেন, কিছু করবেন এবং তারা ওইরকমভাবে কাজ করবে, এটা মনে করার কোনো কারণ নেই, এবং এটা করা সম্ভব। এটা ইউনিট সরকারের পক্ষেই এই প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারিতে যা কিছু রদবদল, পরিবর্তন বা কিছু সংস্কার হলো আইনের সংস্কার, এবং আইন প্রয়োগ করা ঠিক মতো। সংস্কার হলো যে রাজনৈতিক দলগুলো নিজের সংস্কার করতে হবে। ধরেন একটা ভোট কেন্দ্রের ডিসিপ্লিন রক্ষার মূল দায়িত্ব কিন্তু ওখানে প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের, ওনারা দায়িত্বে থাকেন এবং ওনারা সিদ্ধান্ত নিতে পারেন ভোট বন্ধ করা, ভোট কেন্দ্র চালু রাখা, ভোট আবার নতুন করে চালু করা, কাউকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া, সেখানে মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট সাহেবরা যান। তো এইখানে আপনার এবং জনগণ, যারা ভোটার, যারা রাজনৈতিক দল, তারা ওই ভোট কেন্দ্রটাকে নিয়ন্ত্রণ করেন, বা ভোট কেন্দ্রের শৃঙ্খলার মূল দায়িত্ব তাদের। সেটা যদি আমরা করতে পারি, আপনি দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময় 91, 96, 2001 এবং 2008-এর যে নির্বাচন, সেসব নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার থাকার কারণে ভোট কেন্দ্রগুলোতে মানুষ নির্ভয়ে ভোট দিতে গেছে, ভোট ঠিকমতো প্রয়োগ করতে পারছে, বাসায় ঠিকমতো যেতে পারছে, এবং কোনো রকম অল্প স্বল্প দাঙ্গা হাঙ্গামার বাইরে কিছু ঘটে নাই। সুতরাং আপনি এই প্রশাসন দিয়ে যারাই আছেন, অলরেডি কিন্তু অনেক সচিব, মুখ্য সচিব, লাস্ট 3 জন এখন জেলখানায় আছেন, অনেক রাজনৈতিক নেতা, অনেক পুলিশ অফিসার তারা জেলখানায় আছেন, তাদের নামে মামলা আছে, অনেককে পরিবর্তন করা হয়েছে, কাউকে সব জেলা প্রশাসক শুধুমাত্র রিটার্নিং অফিসার থাকার কারণে ওএসডি করা হয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। যদিও রিটার্নিং অফিসারের দায়িত্ব নিয়ে একটা ব্যাপক আলোচনা হতে হবে। একজন রিটার্নিং অফিসারের কাছে মিনিমাম 1000 কেন্দ্র থাকে, উনি 1000 কেন্দ্র একদিনে উনি কি দেখতে পারেন না। তো এইখানে 12 লক্ষ সরকারি কর্মচারী কাজ করে, সকলকে দোষারোপ করলে তো হবে না। আমরা যদি একটা ভালো নির্বাচন করতে চাই, আমি মনে করি এখনও নেতৃত্ব দিলে ভালো নির্বাচন করা সম্ভব। জি সরাব হাসান, যে কথা বলছিলাম, প্রশাসনকে দলীয় কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ না করা, মানে জনগণের পক্ষে প্রশাসনের যে আমলাদের যে কাজ, যেটা ব্যাখ্যা করছিলেন আবুল আলম শহীদ খান, কিন্তু আপনি তার সাথে একমত কিনা, বা প্রশাসনকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে
নেতৃত্ব ঠিকমতো দিতে পারছে না বলে সেটাও বলেছেন। আপনি কি একমত কিনা? ধন্যবাদ। আমি একমত, এবং এর সঙ্গে কিছু যোগ করার বিষয় আছে। কারণ সংকটটা পুরোপুরি বলেননি বরং শহীদ খান, যে কোনো কারণেই উনি হয়তো প্রশাসনে ছিলেন অথবা সার্বিক পরিস্থিতি, আমরাও যে সব বলতে পারবো তা নয়। বিষয়টা হচ্ছে এই সরকার যখন আসলো, এসে কি ঠিক করেছে যে আমরা প্রশাসনকে এভাবে সাজাতে চাই? এর একটা একেবারে প্রশাসন দলীয়করণ ছিল। আমরা একটা নিরপেক্ষ প্রশাসন করতে চাই, যে প্রশাসন কারো পক্ষে যাবে না, কারো বিপক্ষে যাবে না। এবং সেই প্রশাসনে কিভাবে হতে পারত? সেটি হতে পারত একটা কমিটির মাধ্যমে, সেটা বিচার বিভাগীয় করুক বা যে কোনো উচ্চ পর্যায়ে করুক, বা অনেক কমিশন করেছে বাইরে থেকে লোক এনে, সেটাও হতে পারত। যে অভিজ্ঞ লোক দিয়ে এটা বিচার বিশ্লেষণ করা, কে কার অপরাধের বা কার বিরুদ্ধে কী অভিযোগ আছে, তারা কে কতটা অন্যায় করেছে বা করেনি, সেটা তো করা হলো না। সেই কোনো কমিটি করা হলো না, কোনো বিচার বিশ্লেষণ করা হলো না। করা হলো কি, যেখানে যার ক্ষমতা আছে সে যে চেয়ার দখল করলো অথবা চেয়ার থেকে কাউকে সরিয়ে দিল। এখানেই তো বার্তা গেল, এই প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে তো বার্তা গেল যে আমাকে কি করতে হবে, আগামীতে কে নির্বাচনে আসবে, সুতরাং আমার তার সঙ্গে থাকতে হবে, তার পক্ষে অবস্থান নিতে হবে। অথবা এখন যারা আছে তারা কতদিন থাকবে, এটাও বিচার বিশ্লেষণ। এই যে এনসিপি এবং বিএনপির মধ্যে এই অভিযোগটা সবচেয়ে বেশি। এনসিপির অভিযোগ, প্রকাশ্যে অভিযোগ করেছে বিএনপি দ্বারা প্রশাসন প্রভাবিত। বিএনপি অভিযোগ করেছে যে আমরা কোথায়, সব তো সমন্বয়করা দখল করে আছে। এই যে অভিযোগ, এবং সরকার যে এটা করার সুযোগটা দিয়েছে, এবং আমরা প্রথম দিকে তো দেখেছি যে প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি বিভাগে সমন্বয়করা যেতেন এবং এক ধরনের খবরদারি করতেন, এবং বোধহয় এরকম একটা ঘোষণাও ছিল যে তারা প্রত্যেক উপদেষ্টার সাথে কয়েকজন সমন্বয়ককে অ্যাটাচ করা হয়েছে, এখনো আছে তো। আচ্ছা, তারা আপনি চিন্তা করুন তাহলে তো এ তো সরকারি চাকরিবিধি লঙ্ঘন। এরা রুটি রুজির জন্য তো চাকরি করেন, তো চাকরি ছাড়তে পারেন না বলে। সেটা আওয়ামী লীগ আমলেও, আওয়ামী লীগ যেসব অন্যায় অপকর্ম করিয়েছে তাদের, এই যে নির্বাচন বলুন, বিশেষ করে 2018 সালের নির্বাচন। তারপরও দেখেন পাকিস্তানে অনেক সময় উদাহরণ দিই না যে পাকিস্তান এত খারাপ, এত কিছু, এত জঙ্গি রাষ্ট্র, এত সামরিক বাহিনী দেশ শাসন করেছে 70 বছরের মধ্যে 50 বছর। সেই পাকিস্তানে এই নির্বাচনে অনিয়ম, সেখানে নির্বাচন হয়েছিল 24 বা 18 মতো হয়নি। সেই নির্বাচনে যে কর্মকর্তার দায়িত্ব ছিল, এমনকি পুলিশ কর্মকর্তাও যে দায়িত্ব ছিল, তাকে দিয়ে অন্যায় করানো হয়েছে, তারপর তিনি স্বীকার করে পদত্যাগ করেছেন। এমনকি একজন আত্মসমর্পণ করতে গেছেন যে আমি অন্যায় করেছি, চিন্তা করুন। কিন্তু আমাদের এখানে কেউ কিন্তু এই কাজটি করেনি। ধরে নিলাম আওয়ামী লীগ আমলে সবাই ভয় করেছে বা প্রলোভনে করেছে, এরপর সরকার তো সেই প্রলোভন এবং ভীতি থেকে প্রশাসনকে মুক্ত করবে, পুলিশ বাহিনীকে মুক্ত করবে, যে একটা তোমাদের এখন ভয় নাই, অন্তত আমরা যে যতদিন আছি ভয় নাই। কিন্তু ভয়টা রয়ে গেছে, কারণ সরকার সেরকম অবস্থান নেয়নি। এবং স্বাভাবিকভাবে যারা সরকারি কর্মকর্তা, সেই উপর থেকে নিচ পর্যন্ত, তারা ভাবছে যে আগামী দিনে যে নির্বাচন হবে, নির্বাচনে যে দল আসবে সেই দলকে খুশি করতে হবে। সুতরাং এটি সংকটটা খুব ভয়াবহ। নির্বাচন একটা ভালো নির্বাচন হবে, কারণ এই 3টি নির্বাচন হয়নি, এবং একটা পরিবেশ পরিস্থিতির কারণেই একটা ভালো নির্বাচন হবে। নির্বাচন হয়ে যে সরকারটা আসবে, সেই সরকারটা ভালোভাবে দেশ চালাবে কিনা, সেই সরকারটা পক্ষপাতহীন প্রশাসন গড়ে তুলতে পারবে কিনা। এত কমিশন হলো, তো কমিশনের প্রথম এখন যারা আছে তাদের কার কি দায়িত্ব, কে দায়িত্ব পালন করছেন কি করেননি, আমরা তো প্রায়ই দেখি। মানে আওয়ামী লীগ আমলে যেসব অভিযোগ ছিল ওই ভয়াবহ অবস্থায় না হলে এখনও তো অনেক সরকারি কর্মকর্তা এবং তাদের যারা পৃষ্ঠপোষকতা করছেন তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আসে। পিএস এপিএস হচ্ছে বাংলাদেশের প্রশাসনের দুষ্ট খত বলা হয়। সেই পিএস এপিএসের সেই খত থেকে তো আমরা এখনও বেরিয়ে আসতে পারি। জি, অনেক ধন্যবাদ। আমি আবু আলম সৈয়দকে আপনার কাছে আসি। আপনি যে মন্ত্রণালয়ের একসময় দায়িত্বে ছিলেন, সেই মন্ত্রণালয়ের এখন মন্ত্রণালয় সচিব ছিলেন, যে দায়িত্বে অনেকগুলো জায়গায় ছিলেন। আসিফ মাহমুদ এখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি আজকে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, খেয়াল করেছেন কিনা, যে বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মানে বাবার ঠিকাদারি লাইসেন্স ছিল,
এই লাইসেন্স আসলে কিভাবে হয়, আর এটা শুধু কি সরলভাবে দেখার বিষয় আছে নাকি? প্রথমত আমি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যিনি আছেন, যে ফেসবুক পোস্টিংটা আমি দেখেছি, এবং ওই লাইসেন্সটা ওনার বাবার আবেদনের কারণে বাতিল করে দেওয়া হয়েছে। এটা হলো সর্বশেষ নিউজ। তো উনি ওখানে ব্যাখ্যা করেছেন যে ওনার বাবাকে কেউ হয়তো বলে টলে তাকে আবেদন করতে বলেছিল। এরকম কাজ এর আগে কোনো মন্ত্রী, কোনো উপদেষ্টা, কোনো সচিব বা কোনো রেসপন্সিবল মানুষ করে নাই। শুধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা কাজ করেছেন, যেটা তাকে প্রশংসা করতে হবে। লাইসেন্স করার জন্য কিছু ডকুমেন্ট লাগে, সেই ডকুমেন্ট দিয়ে আপনি যদি আবেদন করেন তাহলে যারা কর্তৃপক্ষ তারা সেই লাইসেন্সটা দিতে পারে। আবার বছরে এক সময় লাইসেন্স রিনিউ এবং লাইসেন্স করার সুযোগও দেওয়া হয়। আমি এটাকে খুব বড় একটা ঘটনা হিসেবে দেখি না, বাট এই যে তিনি যে এটা বাতিল করিয়েছেন এটা ভালো দিক। তো এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যারা বিভিন্ন জায়গায় কাজ করতেছেন তাদের যে, আমরা সবসময় বলি না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে আপনি যে জায়গায় কাজ করছেন সেই জায়গায় আপনার আত্মীয় স্বজন কেউ ব্যবসা বাণিজ্য করতে পারেন, এটা আমাদের সার্ভিস রুলেও আছে, কন্ট্রাক্ট রুলসেও আছে। এটা মন্ত্রীদের যে তারা যে শপথ নেন সেখানেও তারা এটা বলেন, অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে বা তার অফিসটাকে তিনি ব্যবহার করবেন না। তো সেখানে এটা ভালো কাজ হয়েছে। আমরা যদি একটু প্রশাসনের দিকে ফিরে যাই, প্রশাসন অ্যান্ড দেন আপনি দেখেন, যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশে যে আদালত, এই আদালতে তো অনেক বড় চেঞ্জ হয়েছে। আমরা একদম পুরো অ্যাপিলেট ডিভিশন চেঞ্জ হয়ে গেছে, আমরা আদালতে নতুন নেতৃত্ব পেয়েছি। তো আপনি এখন চিন্তা করেন যে আমাদের দেশে যে লক্ষ লক্ষ মামলা হচ্ছে, সেই মামলায় যে যারা হাজিরা দিচ্ছেন তাদের জামিন নিয়ে, যে মামলার কোনো একেবারে ভুয়া মামলা, আপনি পড়লেই বুঝতে পারবেন, সেই মামলায় কিন্তু কোনো জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আবার জামিন যদি দেয় আদালত কাউকে, তাহলে তিনি জেল গেট থেকে বেরোনোর সময় তাকে ধরে আরেকটা মামলায় আপনি পুলিশের কাছে নিয়ে তাকে ধরিয়ে দিচ্ছেন, তার নামে আরও 2টা মামলা করতে বলছেন। তো আপনি 8 মাসের মধ্যে তো আপনি এইটুক ডিসিপ্লিনও আনতে পারেননি। যদিও আমাদের আইন উপদেষ্টা, আমাদের আইজিপি সাহেব, আমাদের অন্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা বলছেন যে এইসব মামলা ভুয়া মামলা, এইসব ভুয়া মামলার ক্ষেত্রে তদন্ত ঠিকমতো করা হবে, তদন্ত করে এটার। তো 8 মাসে তো তদন্ত করে শেষ করা হয়নি কোনো মামলা। একটা মামলার উদাহরণও ওনারা দিতে পারবেন, ওনাদের কেউ থাকলে হয়তো আমি জিজ্ঞাসা করতে পারতাম। একটা মামলারও উদাহরণ দিতে পারবেন না যেগুলো শেষ করা হয়েছে। তো আপনি যে কথাটা বলছেন যে সরকারকে ঠিকমতো চালানো, অন্যান্য বিষয় তো আছে, আজকে আমরা যাচ্ছি না, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অন্যান্য বিষয়, কিন্তু আপনার যে রেগুলার যে আদালতের কার্যক্রম, পুলিশের কার্যক্রম, এবং সেই কার্যক্রম যে আইনগতভাবে চলবে, সেটাও তো আপনি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি। তো এই কারণে তো জনগণ ভাবতেই পারে যে আগে যেটা সৌরভ ভাই এইমাত্র বললেন, যে দেখছি যে আগে যে ছিল ওই রকমই হচ্ছে। আগে এরকম ধরে ধরে নিয়ে যেত, আগে কি ধরা হতো, এই বিএনপি জামাত ট্যাগ দেওয়া বা বিএনপি জামাত কিছু করলেই ধরে নিয়ে ভরে দেওয়া হতো। এখন হয়তো আওয়ামী লীগকে ধরা হচ্ছে বা অন্য তাদের সাঙ্গপাঙ্গ বা তাদের তৃণমূল পর্যায়ে যারা ছিলেন তাদেরকে ধরে ধরে মামলা দিয়ে দেওয়া হচ্ছে। তা আপনি তো মামলার ক্ষেত্রে তো আপনি জামিন, তার একটা অধিকার, এবং জামিন দিবেন, সেই জামিন নিয়ে যাবে, তার বিরুদ্ধে যদি আরও একটা মামলা হয়, জেনুইন মামলা, সেগুলো দেন। কিন্তু মামলা তো জানে, আমাদের যে আইন উপদেষ্টা উনি জানেন যে মামলা কীরকম হয়েছে এবং কতজনকে যে মামলা আসামি করা হয়েছে এবং তাদের কতজন সেখানে উপস্থিত ছিল বা উপস্থিত ছিল না, এগুলোও তো ঠিকঠাক করা যেতে পারতো। শুধুমাত্র খালি সংস্কার। ধন্যবাদ। সৌরভ হাসান, আপনার কাছে ওই প্রশ্নটাই করি যে এটা একটা আলোচনার বিষয় হয়েছে, যেহেতু ফেসবুকে আসিফ মাহমুদের পোস্টটা দিয়েছে, বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটার ভালো দৃষ্টান্ত। এবং এই পদে থেকে, মন্ত্রী বা উপদেষ্টার পদে থেকে এভাবে প্রকাশ্যে এবং সেটি জানানো, অনেক সময় অনেক সিদ্ধান্ত নেওয়া হয় জানানো হয় না, যেটা একটা অপরাধটা আড়াল করার জন্যে, কিন্তু তিনি প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন, এ থেকে অন্যেরা শিখবে আশা করি। কিন্তু হচ্ছে কি, আমার বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা এতটাই ত্রুটিপূর্ণ, এতটাই সংকটপূর্ণ, যেমন 2জন আসিফ ভুঁইয়া সহ 2জন উপদেষ্টার পিএসকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন প্রশ্ন আসে, ইভেন এনসিপির একজন যে নেতা তানভীর, সালাউদ্দিন তানভীর, তার বিরুদ্ধে অভিযোগ। সে তো প্রথমত সরকারি লোক না, সে হচ্ছে একজন রাজনৈতিক নেতা। আর সুতরাং তারটা অন্যভাবে। আমি প্রশাসনের কথা যদি বলি, তাহলে এই প্রশাসনে আর কোনো পিএস বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, তদন্ত হয়েছে কিনা, হচ্ছে কিনা, বা এই 2 পিএস বা এপিএসের বিরুদ্ধে
তাদের অব্যাহতি দেওয়াই কি যথেষ্ট? তাদের মধ্যে সত্যি যদি যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এবং কোথাও কোথাও যদি এরকম আর্থিক অনিয়মের কথা থাকে, ঘুষ লেনদেনের বিষয় থাকে, তাহলে সেটা তদন্ত হওয়া দরকার এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। আওয়ামী লীগ আমরা তো দেখেছি যে এখন তো এই প্রশ্ন আসে যে সাবেক প্রধানমন্ত্রী যে বলেছেন যে তার পিয়নের 400 কোটি টাকা আছে, এখন যদি কারো কোনো উপদেষ্টার এপিএসের 350 কোটি টাকা থাকে, তাহলে তো একই প্রশ্ন আসবে, এবং এটি 10 মাসে, আর ওটি হয়েছে 15 বছরে। আমি মনে করি যে এটি, আমি জানি না সরকারের যারা নীতি নির্ধারক তারা কতটা গুরুত্বের সঙ্গে এই বিষয়টি নেয়। স্থানীয় সরকার উপদেষ্টা নিয়েছেন কিন্তু তার ব্যক্তিগত বিষয়টা, কিন্তু মূল যেটা হচ্ছে যে প্রশাসনটা ঠিকমতো চলছে কিনা, ঠিকমতো মানে সততার সঙ্গে দক্ষতার সঙ্গে। দক্ষতার ঘাটতি তো আমরা দেখছি, এবং একজন উপদেষ্টা বলছিলেন, এমনকি প্রধান উপদেষ্টাও, যে আমাদের সততার ব্যাপারে তাদের ছিল যে একটা কী বলে দৃঢ় অবস্থান ছিল যে এই সরকারে কেউ দুর্নীতি করে না। আমরাও বিশ্বাস করতে চাই যে সরকার কেউ দুর্নীতি করে না, কিন্তু যেসব ঘটনা বেরোচ্ছে বা এই 2 এপিএস পিএসের ঘটনার সূত্রে, আমি মনে করি সরকারকে এ ব্যাপারে তদন্ত করা উচিত, অনুসন্ধান করা উচিত, আর সরকারটি সচল নয়, আমার মনে হয় যে সচল করা উচিত। আচ্ছা, ডক্টর ইউনূস বলেছেন যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে আগামী যে নির্বাচন। তা কথাটা হচ্ছে এখন পর্যন্ত যে সিচুয়েশন, আপনার এই সরকারের পক্ষে নির্বাচন কি আসলে স্মুথলি করা সম্ভব হবে, নাকি চ্যালেঞ্জ আছে? আর যে চ্যালেঞ্জ থাকে, কোথায় কোথায় চ্যালেঞ্জ দেখেন? নির্বাচন তো সবসময় একটা চ্যালেঞ্জ, এবং ডক্টর ইউনূস যেটা বলেন যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে, হ্যাঁ সবচেয়ে ভালো নির্বাচন হবে, কিন্তু সবচেয়ে ভালো নির্বাচন করার জন্য যেটা আপনি প্রশ্ন করলেন যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তো ঠিক করতে হবে। তা প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন উন্নতি করা, এমন পর্যায়ে নিয়ে যাওয়া, একেবারে 100% তো কিছু হয় না, শুধু এমন পর্যায়ে নিয়ে যাওয়া যে যাতে নির্বাচনের সময় কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। তা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হলে কী করতে হবে? আমাদের তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার নিয়ে মাঠে আছেন, আমাদের পুলিশ ফোর্সও আছে, কিন্তু আমরা দেখি না যে এই কাজটা ঠিকমতো হচ্ছে। কোথাও হচ্ছে, কয়েক জায়গায় অ্যাকশন হয়েছে, কয়েক জায়গায় অ্যাকশন হয় না, যে কোনো সময় রাস্তাঘাট মানুষজন বন্ধ করে দেয়, একটা মব তন্ত্র দেশে কায়েম হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে অনেক হয়েছে, এখন আর মব সহ্য করা হবে না। তো আপনি এটা বলার পরে, আপনি এটা বললেন তার মানে এতদিন মবতন্ত্র ছিল, 1 নম্বর। 2 নম্বর, আপনি এটা বলার পরে আপনি কুয়েটের ছাত্রদের যে দাবি দেওয়া ছিল, তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, হল খুলে দেওয়া হয়েছে, তারপরে তারা ভিসি প্রভিসিকে রাখবে না অনুসন্ধান, আপনি তারপরে রাত্রে 1টার সময় আপনি অর্ডার করলেন যে ভিসি প্রভিসি থাকবে না। তো এটা কি মবের জয় নাকি আইনের জয়, কোনটা হয়েছে আমি ঠিক বুঝলাম না। তো এটা একটু খুঁজতে হবে। তো এইরকম যদি চলে, তাহলে তো এরকম মব করে আপনি প্রত্যেকটা ভোট কেন্দ্র দখল করে নিতে পারবেন, এবং আপনার মতো ইচ্ছে মতো যে দল মনে করবে নিজের মতো করে ভোটের রেজাল্ট তার পক্ষে নিয়ে যেতে পারবে। সুতরাং ওই জায়গায় একটা বড় উন্নতির ব্যাপার আছে। আপনি পুলিশের যে সমস্ত অস্ত্র লুট হয়েছে তার 1/3, এখনও 1500-র বেশি অস্ত্র উদ্ধার হয়নি, লক্ষ গুলি, 1.5 লক্ষের বেশি গোলাগুলি মানুষের কাছে আছে, এবং এগুলো আবার হাত বদল হয়ে গেছে। পুলিশই বলতেছে যারা পেয়েছিল। তো এই জন্য আমি বলি যে যারা পুলিশ স্টেশনে আক্রমণ করেছিল, আগুন লাগিয়েছিল, পুলিশ হত্যা করেছে, তারা আসলে আন্দোলনকারী ছিল না, তারা হলো দুষ্কৃতিকারী। আপনি 71-এর মুক্তিযুদ্ধের পরে কি কোনো পুলিশ স্টেশনে আগুন লাগছে নাকি? এবং তখন তো মুক্তিযোদ্ধাদের কাছে প্রত্যেকের কাছে অস্ত্র ছিল, তারা তখন দেশে আসার পরে কোনো পুলিশ স্টেশনে আক্রমণ করেনি, কোনো পুলিশ স্টেশনে হামলা করেনি, কোনো পুলিশকে হত্যা করেনি এবং অস্ত্র লুট করেনি। তা আপনি 24-এর গণ অভ্যুত্থানের সময় এই ঘটনাটা ঘটলো, এবং তারপরে আপনি এখন পর্যন্ত যে পুলিশ হত্যা হয়েছে বা পুলিশ মারা গিয়েছে বা পুলিশ নিহত হয়েছে, তাদের ব্যাপারে একটা পরিষ্কার চিত্র, যে নির্বাচনের দিনক্ষণ নিয়ে যেমন কোনো পরিষ্কার চিত্র নেই, এইটাও আমরা পাচ্ছি না বা দেওয়া হয়নি। এটা তো আসতে হবে সামনে, এবং পুলিশের এই হত্যাগুলোকে তো রেকর্ড করতে হবে। তারপরে আপনি রেকর্ড করে তদন্ত করে বের করেন যে কোন অবস্থায় কীভাবে ঘটনাগুলো ঘটছে। পুলিশের অস্ত্রগুলো তো উদ্ধার করতে হবে। তারপরে যে বেআইনি অস্ত্র আছে, কোনো একজন ছাত্র সংগঠনের নেতা বলছেন তাদের হলেই যে অস্ত্র আছে এটা দিয়ে ক্যান্টনমেন্টকে ঠান্ডা করে দিতে পারেন, ক্যান্টনমেন্ট ধারে কাছেও আসতে পারবে না। এবং অনেকে অনেক রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন, বাইরে থেকেও উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, তাদের কথা বাদ দেন, তারা তো দেশে নাই। উস্কানিমূলক বক্তব্য দিয়ে অনেক কিছু ঘটানোর চেষ্টা করা এবং ঘটেছে বাংলাদেশে। তো এইসব ব্যাপারে সরকার যদি
কঠোর ব্যবস্থা নিতে না পারে বা কঠোর না হয়, তাহলে ওই যে শতাব্দীর বা সর্বকালের শ্রেষ্ঠ বা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করা, ওটা একটা বাগাড়ম্বরে পরিণত হবে। সুতরাং ওটা করতে হলে আপনাকে অনেক কিছু করতে হবে। আপনার প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারিতে আপনাকে সেই রিফর্মটা আনতে হবে, মনের রিফর্ম শুধু কাগজে কলমে করলে তো হবে না। কিন্তু যে সময় আছে এই ডিসেম্বর বা জানুয়ারি বা ফেব্রুয়ারি, এই সময়ের মধ্যে কি এটা করা সম্ভব? 3 মাসের মধ্যে তো একটা ভালো নির্বাচন করা সম্ভব, কিন্তু ভালো নির্বাচনের পরে সুশাসন থাকবে কিনা, ভালো নির্বাচনে ফ্যাসিবাদ ফিরে আসবে কিনা, ওটা নিয়ে একটা বিতর্ক আছে। সেই জন্য ওইটাই বলছি যে ভালো নির্বাচন করা সম্ভব। আপনি 3 মাসের মধ্যে ভালো নির্বাচন, 90 দিন 120 দিন সময় যথেষ্ট। সুতরাং যথেষ্ট সময় আছে, এবং যারা আছেন তাদেরকে দিয়েই আপনি এটা করতে পারেন যদি ঠিকমতো নেতৃত্ব দিতে পারেন। বাট সেই নির্বাচনের মধ্য দিয়ে আপনি কি অর্জন করবেন, সেইখানে একটা বড় প্রশ্ন আছে। সেখানে আমাদের রাজনৈতিক দলগুলোকে একটা ঐক্যমত্যে আনতে হবে যে আমরা এই ব্যবস্থার কিছু কিছু পরিবর্তন আমরা এগ্রি করি, এবং আমরা যখন পার্লামেন্টে বসবো এই পরিবর্তনগুলো আমরা করার মধ্য দিয়ে, যেমন ধরেন অনেক ছোট ছোট জিনিস আছে না, 70 অনুচ্ছেদ আছে, আপনি প্রধানমন্ত্রীর মেয়াদ 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, ঐক্যমতে পৌঁছতে পারি, একটা ডিক্লারেশন যদি আমরা সাইন করাতে পারি এবং ওপেন মিডিয়ার সামনে একটা ডিক্লারেশন, 90 সালে কিন্তু একটা 3 জোটের রূপরেখা হয়েছিল, কেউ মানেনি। সুতরাং এখন আপনি এমন অবস্থায় আছেন যে এখন সম্ভব যে সকলকে এক টেবিলে বসে একদম পুরা ইয়ার সামনে। সরকার তো সেরকমই পরিকল্পনা, হ্যাঁ, সরকারের পরিকল্পনা খুব ভালো। আমেরিকায় হতে হয় না যে আপনি আমাকে নিয়োগ করলেন সেক্রেটারি অফ স্টেট, তারপর তো আপনাকে সিনেটের সামনে হাজির হয়ে ঘন্টার পর ঘন্টা জেরা করতেছে তারা নানান কথা, এবং লাইভ টেলিকাস্ট হচ্ছে। আমার প্রস্তাব হচ্ছে লাইভ টেলিকাস্ট হবে যখন এসব কাজ হবে। ঠিক বলেছেন সোহরাব হাসান। আপনি বলেছেন যে খুব ভালো নির্বাচন হবে, কিসের ভরসা এটা বলেছেন? না, আমি একই যে যেহেতু 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, সুতরাং তারা মানুষের মধ্যেই আকাঙ্ক্ষা। দ্বিতীয় হচ্ছে সরকার যদি তাদের এখন যে মনোভাব, যে অন্তর্বর্তী সরকারের মনোভাব নিয়ে কোনো হয়তো প্রশ্ন নাই, কিন্তু যখন নির্বাচনের প্রচারণা শুরু হবে, বিভিন্ন রাজনৈতিক দল যখন মাঠে নামা শুরু করবে, মিছিল মিটিং যখন হবে, তখন পরিস্থিতি কি হবে সেটা সামাল দেওয়ার রাজনৈতিক, এটা নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্যের উপর, রাজনৈতিক দলগুলোর আচরণের উপর, দৃষ্টিভঙ্গির উপর। কেউ যদি নির্বাচনের আগেই জয়ী হয়ে যেতে চায় বা জয়ী হয়ে গেছে এরকম মনে করে, আবার কেউ যদি মনে করে যে আমি জয়ী হতে পারবো না, সুতরাং এই নির্বাচন ভণ্ডুল করতে হবে, তাহলে কিন্তু এই সরকারের পক্ষে একটা ভালো নির্বাচন করা সম্ভব নয়। অধ্যাপক রেহমান সোবহান আজকে প্রথম আলোতে এবং ডেইলি স্টারে লিখেছেন যে ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে তিনি কিন্তু একটা সমস্যার কথা বলেছেন। এই নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হবে কিনা, অন্তর্ভুক্তিমূলক হলে কতটা অন্তর্ভুক্তিমূলক হবে, সব দল অংশগ্রহণ করবে কিনা, এমনকি জাতিসংঘ যেভাবে নির্বাচনটা চাচ্ছে, জাতিসংঘের অনেক ব্যাপারে বিগত সরকারের গণহত্যা, দুর্নীতি ইত্যাদি ব্যাপারে আমরা জাতিসংঘকে সাক্ষ্য মানি। তো সুতরাং জাতিসংঘ যেটা বলেছে যে কোনো দলকে বাদ দিয়ে নয়। এখন এখানে দুটোই বিপদ আছে। যেমন আওয়ামী লীগের মতো একটি দলকে বাদ দিয়ে আপনি নির্বাচন করলেন, সেটি কতটা মানে জনমতের আকাঙ্ক্ষার প্রতিফলন করবে, আর নিয়ে করলেও বিপদ আছে। যদি আওয়ামী লীগ আইনশৃঙ্খলা পরিস্থিতির তখন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কি না, তো সেক্ষেত্রে আমি মনে করি এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, শুধু এটি কে কোন সংস্কারে কতটা আগাবে কতটা পিছাবে, তার চেয়েও জরুরি হলো আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চাই। সেটাকে আওয়ামী লীগকে ছাড়া হবে না আওয়ামী লীগকে নিয়ে হবে। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে এটা রহস্যজনকভাবে আওয়ামী লীগের বিষয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না কেন? একমাত্র আমি দেখতে পাচ্ছি যে এনসিপি নতুন যেটা দল, এরা বিভিন্ন সময় বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আবার কেউ কেউ বলছে যে এদের একটা বিচার তো করতেই হবে। প্রথমত হচ্ছে অনেক, কিন্তু বিএনপির মতো রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, তাদের অবস্থান কি স্পষ্ট মনে হয় আপনার? বা জামাতের অবস্থান কি স্পষ্ট? কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের বিষয়ে কোনো পরিষ্কার কেন সিদ্ধান্ত আসছে না? ভোটের হিসাব নিকেশ, আওয়ামী লীগ নির্বাচনে আসলে কতটা লাভ, না আসলে কতটা লাভ, এটাই হিসাব সোজা, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামের। কারণ আওয়ামী লীগ সমর্থকরা যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসতে পারে, নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে, তাহলে ওই সমর্থকরা তো
আর তাদের ভোটাধিকার তো আর হরণ করতে পারবে না কেউ। সুতরাং তারা কাউকে না কাউকে মনে হয় যে আওয়ামী লীগের যারা সমর্থক, যারা নৌকায় ভোট দিয়ে আসছে, তারা দাঁড়িপাল্লায় যে ভোট দিয়ে আসবে। বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, শেষ কথা বলেও কিছু নেই। একসময় তো আমরা দেখতাম যে আওয়ামী লীগ জামাতের সঙ্গে সমঝোতা হয়েছে না, ঐক্য হয়েছে না, একসঙ্গে তারা নির্বাচন করেছে না, একসঙ্গে তারা বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে না। এখন এটি, এবং জামাত ইসলামের আমির তো প্রথমে এসে বললেন যে আমরা সব কিছু ভুলে যাব, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো, পরবর্তীকালে দলের ভিতর থেকে হয়তো চাপের কারণে আবার নানা রকম কথা বলছে। আবার বিএনপি উল্টো, বিএনপি প্রথম বলছিলেন যে আমরা কোনো দল নিষিদ্ধ চাই না, জনগণ রায় দেবে, জনগণ ঠিক করবে, জনগণ বা আইন আদালত, যেটা আইন আদালতের পরে আসছে, প্রথমে ছিল জনগণ। দলের মহাসচিব একাধিক সাক্ষাৎকারে বলছেন জনগণ ঠিক করবে, এবং আমিও মনে করি জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটি জনগণ প্রত্যাখ্যান করুক। এবং গত 8 মাসে তো আওয়ামী লীগ মাঠে নাই, কিন্তু আওয়ামী লীগকে মাঠে রাখছে কারা? আমি তো মনে করি যে এই সক্রিয় রাজনৈতিক দলগুলোই একে অপরকে যখন অভিযোগ করে, যে যখন জামাত ইসলাম অভিযোগ করে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, বা যখন বিএনপি অভিযোগ করে এনসিপিকে যে এনসিপি পুনর্বাসিত করতে চায়, তখন তো আওয়ামী লীগ পুনর্বাসিতই হয়ে যায়, আওয়ামী লীগ সক্রিয় দল হয়ে যায়। সুতরাং একটা আমরা জানি না, তবে এনসিপির অনেক বক্তব্য কিন্তু যৌক্তিকতা আছে। যেমন আওয়ামী লীগ যে অন্যায় করেছে সেটা এজন্য তারা দুঃখিত কিনা, এজন্য তার ক্ষমা চাইবে কিনা। যে কোনো আওয়ামী লীগ তো একাধিকবার নির্বাচনে ক্ষমা চেয়েছে, বিএনপিও চেয়েছে। তো ক্ষমা চাওয়া, অন্যায় করলে অপরাধ করলে ক্ষমা চাইতে অসুবিধা কি? যে কোনো রাজনৈতিক দল জনগণের কাছে যদি আবার যেতে হয়। আর দ্বিতীয় হচ্ছে যে অপরাধের বিচার অবশ্যই সেটা বিশ্বাসযোগ্য এবং ন্যায়সঙ্গত বিচার। আপনার কাছে সুযোগ থাকলে আবার আসবো। আবুল শহীদ খান, আওয়ামী লীগ নিয়ে মানে এই বিষয়টার জন্য মনে হচ্ছে যে একটু এনসিপি ছাড়া অন্যরা এই বিষয়টা একটু চুপচাপ, অন্য রাজনৈতিক দল। এটা কি শুধুই ভোটের হিসাব নাকি আরও কিছু আছে? না, ভোটের হিসাবেই হলো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আওয়ামী লীগের যে ভোট আছে সেটা আমরা জানি যে ওই 2008 সালেরটা নাই বা ভাবলাম 47%, বাট ওভারঅল 35 থেকে 40% আওয়ামী লীগের ভোটার ছিল। এখন হয়তো তাদের নানান কর্মকাণ্ডের জন্য ভোট কমবে, বা কতটা কমবে সেই হিসাবটা আমরা নির্বাচন না হলে পাবো না। সুতরাং আওয়ামী লীগ যদি মাঠে না থাকে তাহলে ভোটের হিসাবটা করতেই হবে যে কোনো দলকে। এখন সেটা জামাত করতে পারে, বিএনপি করতে পারে। এখন বিএনপি করছে না কেন? বিএনপি নিজেরও তো ভোট আছে কাছাকাছি। সুতরাং বিএনপি চিন্তা করবে যে না, আওয়ামী লীগ মাঠে না থাকলে এই ভোটগুলো যদি এনসিপি বা জামাতের কাছে চলে যায় তাহলে তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে। আর আওয়ামী লীগের ব্যাপারে যে কথা আলাপ করে, এটা পরিষ্কারভাবে আলাপ আলোচনা হওয়া উচিত, এবং আলাপ আলোচনা কম হয়। আমরাও ঢাক গুড়গুড়ের মতো আলোচনা করি। প্রথম কথা হলো যে আওয়ামী লীগের যে বিচার, বা আওয়ামী লীগের তো বিচার না, বিচারটা হচ্ছে যারা সরকারে ছিলেন, সরকারের থেকে যারা সরকার পরিচালনা করেছেন, সেই সরকারের থেকে যারা এই হত্যাকাণ্ড বা অন্যায়, দুর্নীতি, টাকা পাচার, যা বলেন, মানে এটা 100টা অপরাধ আপনি আনতে পারেন, সেই সমস্ত অপরাধের বিচার করেন আপনি। অপরাধ ন্যায়সঙ্গত বিচার করেন। অপরাধের এরকম তো একটু আগে যেটা বললাম যে আপনি যেসব মামলা করতেছেন, এইসব মামলার মধ্যে তো কোনো নাই ওই আগের আমলের মতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছে সিলেটে, তাকে মামলা দিলেন যাত্রাবাড়িতে ডাম্প ট্রাক পুড়িয়ে দেওয়ার। তো এরকম মামলা করে তো কোনো লাভ হবে না। এই মামলাগুলোর ব্যাপারে আমাদের আইনজীবীরা তো অনেক কথা বলেছেন যে এগুলো টিকবে না, তাই না, এগুলো টিকবে না। তো আপনি এমন মামলা করবেন কেন? আর আপনি বিচার করতে চান, বিচারটা ন্যায়সঙ্গত করেন, যাতে সবার কাছে গ্রহণযোগ্য বিচার হয়, পৃথিবী যেন এটার ব্যাপারে জানতে পারে যে না, এখানে একটা ন্যায়সঙ্গত বিচার হয়েছে। ওই যে জাতিসংঘের যে রিপোর্টের কথা বলি, আমাদের দেশের অসুবিধা কি, আর রিপোর্টের যতটুকু আপনার দরকার আপনি ততটুকু বারবার বলতে থাকবেন। গণহত্যা আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে, এইটাই বারবার বলবেন। যে ওখানে যে আরও কয়েকটা কথা বলা হয়েছে, এগুলোতে আপনি যাবেন না। ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে, আপনাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছে, আপনার মৃত্যুদণ্ড আদেশ যে সেটা বাতিল করে দেওয়ার কথা বলা হয়েছে। তো আপনি একটা সব কিছু নিয়ে আলোচনা করেন এবং একটা জায়গায় যান। এখন আপনার কেউ বলবেন যে তাকে ফাঁসির দড়িতে না ঝুলানো পর্যন্ত নির্বাচন চাই না। তা কতটুকু মানে অবান্তর কথা এটা চিন্তা করতে হয়। যদি আপনি যে কোনো একটা ফাঁসির, এই যে
আমাদের জামাত নেতা একজনের ফাঁসির রেফারেন্স হাইকোর্টে আছে না এখন, কতদিন আগে তার ফাঁসি হয়েছে। বা যে কোনো ফাঁসির আদেশ যখন আপনি দেখবেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, তারপর রিভিউ হয়, এটাতে 10, 15, 20 বছর চলে যায়। তো এটা তো সম্ভব না। এটা অবশ্য আইনি প্রক্রিয়াতে এটা জটিল এবং এটা লম্বা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু যে সময় আছে জনগণ তো এটা অন্তত দেখতে চায় যে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়েছে। এই যাদের কথা বললেন, যা সরকারে ছিল, ফ্যাসিস্ট সরকার, যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত নির্দেশদাতা, তো এইটা কি এই ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি আগে দৃশ্যমান বিচার হবে? না, দৃশ্যমান আপনাকে দৃশ্যমান করতে হবে। দৃশ্যমান করার জন্য তো আপনি কি করবেন? প্রথম পদক্ষেপ হলো যে আপনি কি ধরনের মামলা করবেন। আপনি যেসব মামলা করেছেন, মানে অন্যান্য আদালতে যেসব মামলা হয়েছে বা পুলিশ স্টেশনে এরকম 100-200 মামলা হয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, আপনি সেই সব মামলা তো যে বলা হলো যে এইরকম মামলা তো ধোপে টিকবে না। আপনি একটা আইসিটিতে 2টা মামলা বা 3টে মামলা যেটাকে আপনি সামনে নিয়ে যাবেন, তারপর সেখানে কীভাবে করবেন এবং আইসিটি ট্রাইব্যুনালের গঠন, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, এগুলো নিয়ে তো আপনি বিতর্ক সৃষ্টি করতে পারেন। কারণ এই চিফ প্রসিকিউটর এক সময় ওই যখন যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছিল, সেই বিচার নিয়ে নানান বিতর্ক থাকতে পারে, বিচার ঠিক হয়নি, ন্যায়সঙ্গত হয়নি, এটাও আমরা আলোচনা করতে পারি। বাট তিনি তো ওখানে তাদের পক্ষে উকিল ছিলেন, তিনি এখন চিফ প্রসিকিউটর। স্বাভাবিকভাবেই যারা আদালতে যাবেন তারা তো এইটা বলতে পারেন যে তিনি তো ন্যায়ভাবে কোনো কিছু, রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব তো ন্যায়ানুগ করা। তিনি রাষ্ট্রের আইন কর্মকর্তা, তিনি কিন্তু কোনো দলের আইন কর্মকর্তা না, তো তার ব্যাপারে প্রশ্ন উঠবে না। তো সব মিলিয়ে এরকম প্রশ্ন উঠতে থাকবে এবং এইসব নিয়ে আপনি কত দূর পর্যন্ত যেতে পারেন যদি না আপনি স্বচ্ছতা না নিশ্চিত করেন, যদি ন্যায়ানুগ পথে না যান, তাহলে কিন্তু এগুলো প্রশ্নবিদ্ধ হবে এবং এইগুলোর বিচার শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে এটা আমরা জানি না। জি, আবু আলম শহীদ খান অনেক ধন্যবাদ। সৌরভ হাসান আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।